আমরা তো এই দেশেরই সন্তান। আমি দেখছি, আমরাও দেখছি ডলার ক্রাইসিস আছে। আমরা তো এখন বলছি না ভাই আমাকে 10% মার্জিনে দাও, জানি মেনে নিয়েছি অফকোর্স, কারণ সবারই কষ্ট হচ্ছে, কষ্টটা আমরা সবাই মেনে নিই। কিন্তু 100% মার্জিন দিতে গিয়েও ব্যাঙ্কগুলো বলছে না আমাকে 150% দিবা। বাংলাদেশ ব্যাংক বলছে 117 টাকা করতে হবে। এখন আমি এলসি করতে গেলে বলছে 100 না ভাই, আমি কিনছি বেশি, আমার 125 টাকা। হাবিবুল্লাহ ডন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেটে যে প্রত্যাশা, যেটি আলোচনায় আসলো যে সাধারণ মানুষের সাথে অলিখিত যে একটি চুক্তি বাজেট, সেটি আসলে বাস্তবায়নে প্রধান বাধাই কি বাংলাদেশে দুর্নীতি অনিয়ম এটি? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট ঘুষ এবং দুর্নীতি এই জিনিসটা তো এই কয়েক বছর থেকে তো আর হয়নি, এটা আস্তে আস্তে হতে হতে একেবারে আমি মনে করি শিকড় গেড়ে গেছে। আর দিন যতই যাচ্ছে আমার মনে হয় না যে এটা কমছে, এটা আস্তে আস্তে ঊর্ধ্বগতি। এখন বাজেটের যে সাইজ, বাংলাদেশ জন্মের পরে 72-তে প্রথম বাজেট, 786 কোটি টাকার বাজেট। আর এই 23-24 গত অর্থ বছরে যেটা চলছে সেটার 7,61,000 কোটি টাকার বাজেট। এটা 53 বছরে এখন 586 কোটি টাকার প্রথম যে বাজেট ছিল। আর আজকে যদি চিন্তা করেন বাংলাদেশে 586 কোটি টাকা একজন, 786 কোটি টাকা এক একজন মানুষের কাছে এর থেকে অনেক বেশি আছে। প্রায় কোটিখানেক মানুষের কাছে দেখা যাবে এর থেকে বেশি টাকা আছে, তাদের সম্পদ, তাদের অর্থ সব কিছু মিলে। দেশ তো আগাচ্ছে, এটা তো কোনো ইয়া নেই। এখন দেশ পিছাবেও না, এই যে আমাদের যিনি মজিদ ভাই বললেন, এটা আগাবেই, ওয়েদার ইট ইজ বাজেট অর এনিথিং। এখন আমরা একটু বলি যে আমাদের একটু আগে আমাদের সিদ্দিক ভাই বললেন যে বাজেটের সময় দেখা যায় যে আমাদের থেকে কথাবার্তা শুনে এনবিআর, কিন্তু তারা একটা নিজেরাই দেখা যায় দিনের শেষে যখন বাজেট দেখি আমরা ডিক্লেয়ার করে আমাদের প্রস্তাবনা তেমন আর আলোর মুখ দেখে না। আমি এখানে একটা কথা যোগ করতে চাই, সেটা হলো যে আমি যদি আমার নিজের সংগঠনের কথাই বলি, বারবিডা, আমরা প্রতি বছরেই খুব চিন্তা ভাবনা করে একটা প্রস্তাবনা দেই এনবিআরকে। তার মধ্যে প্রস্তাবনা দিই, আমরা চিন্তা করি যে এনবিআর তো প্রথমে চিন্তা করবে যে শুধু এমন প্রস্তাবনা দেই এনবিআরকে যে তার জন্য চিন্তা না করে তার রাজস্ব কমে যাবে। আরেকটা চিন্তা করি যারা ক্রেতারা আছেন তারা যেন আমাদের এই বাজেটে যদি গভর্নমেন্ট থেকে যদি আমাদের বাজেটের কোনো একটা অংশ এনবিআর আমাদেরকে ছাড় দেয় কিংবা সুযোগ দেয়, সেটা জন্য যারা এন্ড ইউজার আছে, ক্রেতা, তারা যেন এখানে সুবিধা পায়। আর দিনের শেষে তো অফকোর্স আমি ব্যবসায়ী, আমাদের তো এখানে চেষ্টা করবো যে আমাদের ব্যবসাটা হোক। তো তিনটা কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রস্তাবনাগুলো দেই। তো এখানে ইদানিং দেখছি যে আগে যখন আমরা এনবিআর আমাদেরকে ডাকতো বাজেট প্রস্তাবনা নিয়ে আলাপ করবে, কারণ এখানে আমাদের সাবেক চেয়ারম্যান আছেন এনবিআর সম্মানিত, ওনাদের সময় দেখলাম যে এক একটা অ্যাসোসিয়েশনকে একটা সময় ডাকতো, একটা অ্যাসোসিয়েশনকে অনেক তার প্রস্তাব শোনার চেষ্টা করত। গত কয়েকটা বছর ধরে দেখছি যে ঠিকই আমাদেরকে ডাকে 6টা-7টা অ্যাসোসিয়েশন একসাথে থাকে। এখন 7টা অ্যাসোসিয়েশনের যদি কথা 2 ঘন্টা সময় পায়, যেভাবে কথা বলবে, কেন আমি আমার মনের মতো কথাও তো বলতে পারি না, কেন আমি নিয়ে গেলাম প্রস্তাব প্রায় 10টা কিংবা 15টা, কথা বলতে পারি না। কিন্তু ওনার সময় কিন্তু এটা ছিল না। ওনারা স্পেশালি এক একটা অ্যাসোসিয়েশন, ধরেন বিজিএমই, বিটিএমই, বারবিডা, যারা আছে বড় বড় অ্যাসোসিয়েশন, সময় দিত, শুনতো। হয়তো সব কথা রাখার সুযোগ হতো না, কেন হয়ও না, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমার কথা বলবো যে আমরা অনেক সময় প্রস্তাবনা দিয়েছি এবং এনবিআর শুনেছে অনেক কথাই এবং এটা আমলে নিয়েছে। সব তো সম্ভব না আমলে নেওয়ার। আর এবারও আমরা বাজেটে এরকম প্রস্তাবনা দিয়েছি, কিছু কিছু জিনিস বলেছি যে, আমি যদি আমার সংগঠনের কথাই বলি, যে আমরা বলেছি অ্যাটলিস্ট গাড়ি তো বিলাসবহুল না, এটা নেসেসিটি। এখন সেইখানে অ্যাটলিস্ট 2000 সিসির যে গাড়িগুলো আছে, আপনি ধরতে পারেন 3000-4000 সিসির গাড়ি হয়তো বিলাসবহুল কিংবা সামথিং। আর আপনি ধরতে পারেন ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে, বিএমডব্লিউ, মার্সিডিস কিংবা 3000 সিসির উপরে যেসব গাড়িগুলো আছে, সেগুলো হয়তো বিলাসবহুল বলতে পারেন। কিন্তু 2000 সিসির গাড়ি কিংবা মাইক্রোবাস, সেগুলো তো জেনারেল ইউজ হয়। সেইখানে আমার মনে হয় যে ডিউটি কমানো উচিত, সেই প্রস্তাব দিয়েছি।
স্পেশালি বলেছি হাইব্রিড গাড়ি কিংবা ইলেকট্রিক যে গাড়িগুলো আছে সেগুলোতে ডিউটি ছাড় দেওয়া। আর আরেকটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা আমি সবসময় বলতাম যে শুল্ক নীতিমালা পরিবর্তন হওয়া উচিত। ধরেন ইম্পোর্ট যেটা পলিসি আছে এটা 3 বছর মেয়াদি করে। তো শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করবেন, উনি ঘোষণা দিয়েছেন, আমরাও চাই যে বাংলাদেশটা স্মার্ট হোক। তো সব কিছু মিলে এই শুল্ক নীতিমালাও কিন্তু স্মার্ট হওয়া উচিত। লাইক শুল্ক নীতিমালা যদি মিনিমাম 5 বছর মেয়াদি একটা স্থিতিশীল থাকে, এতে করে কিন্তু ক্রেতা বিক্রেতা আমদানিকারক বলেন আর সব কিছু বলেন একটা স্থিতিশীলতার মধ্যে থাকে। তা আমরা বলছি গত অর্থ বছরে ধরেন আমাদের গাড়ির যেটা বলি যে কোনো ইয়াতে তারা ডিউটি বাড়ায় নাই। এখন যে সামনে আসছে হয় 2000 সিসি পর্যন্ত ডিউটি কমানো উচিত গাড়ির। তার কারণ হলো খুব একটা বড় কারণ আছে কেন কমাবে না। এখন 86 টাকা ছিল ডলার, এখন হয়ে গেছে 117 টাকা, যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে, কিন্তু 17 টাকা তো থাকছে না, 22 টাকা 23 টাকা 24 টাকা হচ্ছে 100। তো এখন টাকার যে অবমূল্যায়ন হয়েছে প্রায় 30 থেকে 35% টাকার অবমূল্যায়ন হয়ে গেছে। তো আমি যেই গাড়িটা আগে যেই ডলারে কিনতাম সে যখন টাকায় কনভার্ট করে সেখানে অলরেডি কিন্তু 30 থেকে 35% মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এভাবে ধরেন একটি ছোট গাড়ি এক্সাম্পল দিলে অনেকে বুঝবে, যে গাড়িটা আমরা গত 1-1.5 বছর আগে বিক্রি করতাম 18 লক্ষ টাকায়, সবচেয়ে খুব পপুলার গাড়িটা টয়োটা করোলা এক্সিও, সেটা এখন 26 লক্ষ টাকা। টয়োটা প্রিমিয়ার যে গাড়িটা যেটা আমরা বিক্রি করতাম 35-36 লক্ষ টাকা, সেটা এখন আমাদের কস্টিং হচ্ছে প্রায় 44 লক্ষ 45 লক্ষ টাকা, প্রায় 10 লাখ টাকা ডিফারেন্স। এখন সেটা বলেছি যে আমরা যারা রিকন্ডিশন গাড়ি আমদানি করি, পুরাতন গাড়ি আমদানি করি, সেখানে একটা সুবিধা অবশ্যই থাকে, বছর ভিত্তিক অবচয় যেটাকে বলে ডিপ্রিসিয়েশন। তা আমরা 5 বছরের জন্য টোটাল অবচয় প্রায় 35%। তো আমরা এবার বলেছি যে আমাদের অবচয় সুবিধা যেটা আছে সেটা যদি 35 থেকে 50% অ্যাটলিস্ট করা হয়, দেওয়া হয়, তাহলে যেই অ্যামাউন্টটা বেড়েছে টাকার অবমূল্যায়নের কারণে সেটা হয়তো অনেকটা মিনিমাইজ হবে। কেননা মধ্যবিত্তর কিন্তু নাগালের বাইরে চলে গেছে গাড়ি। আর গাড়িকে তো বিলাসবহুল বলে সংজ্ঞায়িত করে এখন আমাদেরকে বলেছে 100% মার্জিন দিতে হবে। এখন 100% মার্জিন দিয়ে এলসি করতে গেলেও দেখা যায় অনেক ব্যাংক এলসি দিচ্ছে না, অনেক সময় 100% টাকা 150% নিচ্ছে। মানে আপনাকে সার্ভিস দেওয়ার জায়গায় আপনার গলা টিপে ধরছে, বলছে যে না 100% দিতেই হবে, আরও 50% আপনি আমার এখানে ব্যাংকে রাখেন, এটা ইনভেস্টমেন্ট করেন, এখানে আপনি ফিক্সড ডিপোজিট করেন, তারপরে এলসি দিব। তো এই জিনিসগুলি দুর্নীতি বললেন, দুর্নীতি অনেক রকমই তো হয়। এখন একটা ব্যাংক যদি জানে, এখন বাংলাদেশ ব্যাংক বলেছে 100% মার্জিন দিতে হবে, বেশি না 6-7টা আইটেম বলেছে, বিকজ অফ ডলার ক্রাইসিস। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, বিকজ আমরা তো এই দেশেরই সন্তান। আমি দেখছি, আমরাও দেখছি ডলার ক্রাইসিস আছে, আমরা তো এখানে বলছি না ভাই আমাকে 10% মার্জিনে দাও, জানি, মেনে নিয়েছি অফকোর্স, কারণ সবারই কষ্ট হচ্ছে, কষ্টটা আমরা সবাই মেনে নিই। কিন্তু 100% মার্জিন দিতে গিয়েও ব্যাঙ্কগুলো বলছে না আমাকে 150% দিবা। বাংলাদেশ ব্যাংক বলছে 117 টাকা করতে হবে। এখন আমি এলসি করতে গেলে বলছে 100 না ভাই, আমি কিনছি বেশি, আমার 125 টাকা। এখন বিভিন্ন কারণে মানে ঘুষ দুর্নীতি তো একটা আছেই, পাশাপাশি এই যে এই সময়ে এই কঠিন সময় ব্যাংকগুলো যেখানে এসে ব্যবসায়ীদেরকে সাহায্য করবে সেখানে না এসে ওরা দে আর রিপিং, এটা আরেকটা দুঃখজনক, সেটাও কিন্তু একটা বড় দুর্নীতি।